তো 1998-এ বা 99-এর শুরুতে বেসরকারি টেলিভিশন চ্যানেল হিসেবে 21শে টেলিভিশনের শুরু। আমি যেই টেলিভিশনে এখন কাজ করি সিটিভি নিউজে কাজ করছেন। সিটিভি নিউজ আমাদের একটা মানে আমি বেসিক্যালি বেল মিডিয়াতে কাজ করি ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার হিসেবে, কিন্তু এখন এই সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মটাকে তারা অনেক বেশি এমফাসিস করতেছে যে মানুষ তো এখন আর ট্রেডিশনাল টেলিভিশন দেখতে ইন্টারেস্টেড না। এই ডিজিটাল কন্টেন্ট, টেলিভিশন কন্টেন্ট ওরা ওইটা নিয়ন্ত্রণ করে। তাদের একটা গাইডলাইন আছে, ইউ ক্যানট ডু এনিথিং। আপনি শুনে অবাক হবেন যে আমরা কানাডাতে যে টেকনোলজি ইউজ করি, যে ধরনের ইকুইপমেন্ট ইউজ করি, যে ধরনের ক্যামেরা ইউজ করি, লাইটস অ্যান্ড সাউন্ড যাই ইউজ করি, সারপ্রাইজিংলি ওর যাই বলেন, বাংলাদেশে কিন্তু মেইন স্ট্রিম টেলিভিশনগুলি সেম টেকনোলজি ইউজ করে। সরকার ঘোষিত না হলেও বাংলাদেশের টেলিভিশন চ্যানেল একটি শিল্প। এটি আমরা যারা টেলিভিশন চ্যানেলে কাজ করি আমরা সে দাবি করতেই পারি। প্রায় 50টির মতো টিভি চ্যানেল রয়েছে যারা প্রতিনিয়ত অনুষ্ঠান এবং সংবাদ করছেন, এবং এই টেলিভিশনকে কেন্দ্র করে অনেক ডিজিটাল প্ল্যাটফর্মও গড়ে উঠেছে। বলা হয় টেলিভিশন চ্যানেলের কাজের প্রায় 90% হলো টেকনিক্যাল বা টেকনোলজি নির্ভর, আর 10% ক্রিয়েটিভিটি। এই টেকনোলজি যাদের হাত দিয়ে এদেশে টিভি চ্যানেল প্রতিষ্ঠিত হয়েছিল, সংবাদ, মানুষ নিরপেক্ষ সংবাদ দেখার সুযোগ পেয়েছিলেন, তাদেরই একজন আজ প্রবাসী গল্পে আমাদের অতিথি। যদিও বা তিনি এখন দেশে থাকেন না, কানাডায় থাকেন। সে কানাডায়ও তিনি টিভি চ্যানেলে কাজ করেন। সেই গল্প শুনবো, এবং আমাদের এদেশে শুরুতে যে টেলিভিশন চ্যানেল কিভাবে গড়ে উঠলো, কিভাবে এই টেকনিক্যাল বিষয়গুলো সামনে আসলো, বিস্তর আলোচনা করব। আমরা শুরুতেই অতিথি মোহাম্মদ সায়েম, আপনাকে স্বাগত আমাদের প্রবাসের গল্পে। ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। বেসিক্যালি আমি তো পিছনের মানুষ, টেলিভিশনের পিছনে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার। আমি ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার, সাধারণত আমি টেলিভিশনের পিছনেই কাজ করি। সো থ্যাংক ইউ সো মাচ চ্যানেল 24। এই জন্যই হয়তোবা দর্শকরা না চিনলেও আমরা যারা দীর্ঘদিন টিভি চ্যানেলে কাজ করি আমরা অবশ্যই আপনাকে চিনি, আপনার নাম শুনেছি। সবাই বলেন, সবাই দাবি করেন টিভি চ্যানেলের 90% হলো টেকনোলজি নির্ভর। কি বলবেন আপনি? ট্রু, কারণ আমার মনে আছে আমরা যখন টেলিভিশন শুরু করি, বাংলাদেশে তো বিটিভি ছিল শুধু টেরেস্ট্রিয়াল টেলিভিশন চ্যানেল। আমরা 98-এর কথা, 1998, মানে বেসরকারি খাতে যে টিভি চ্যানেল আসা। তো 1998-এ বা 99-এর শুরুতে বেসরকারি টেলিভিশন চ্যানেল হিসেবে 21শে টেলিভিশনের শুরু। তো ওই শুরুতে আমি একজন প্রথম মেম্বারের একজন। টেকনোলজি নিয়ে আমরা কাজ শুরু করি। তো তখন ছিল একটা এক্সাইটমেন্ট যে বাংলাদেশে বিটিভি ছাড়া কারোর মাথায় তেমন কিছু ছিল না। হয়তো বিদেশি কিছু চ্যানেল ছিল, বিবিসি, সিএনএন, এগুলো দেখতো, কিন্তু বাংলাদেশে একটা সংবাদ ভিত্তিক এবং প্রাইভেট একটা টেলিভিশন আসবে, এটা আসলে বাংলাদেশিদের জন্য একটা সারপ্রাইজিং এবং একটা ইনোভেটিং থিং, যেটা আসলে বাংলাদেশিরা তখন এখনও সবাই মনে করে যে 21শে টেলিভিশন ইজ দ্য ফার্স্ট প্রাইভেট টেলিভিশন যেটা বাংলাদেশে একটা মাইলফলক তৈরি করে আর কি। মানে সরকারি অনুমোদন ছাড়া সত্য সংবাদ প্রকাশ, এই বিষয়টি আর কি। হ্যাঁ, এই ব্র্যান্ডিংটা এরকমই ছিল। আমার এক্সাইটমেন্ট ছিল যে টেকনোলজি নিয়ে, যে আসলে আমরা এটা পারবো কিনা, বা এই ধরনের কাজ তো বাংলাদেশে কখনো হয়নি। তো আমি লাকি যে ওই টিমে আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম, এবং সেটাই আমার আসলে যাত্রা শুরু, যে বাংলাদেশে প্রাইভেট টেলিভিশন এবং টেকনোলজি নিয়ে কাজ করার যে সুযোগ এবং যে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে তাদের হাত ধরে। এবং আমরা যারা বাংলাদেশি এখন টেকনোলজি নিয়ে কাজ করি, বেসিক্যালি এটাকে বলে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং। সো শুরুতে আমরা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার হিসেবে আমরা একটা টিম, 21শে টিভি, এটাই হলো আমাদের যাত্রা আর কি। সো দিস ইজ হাউ উই স্টার্টেড ফ্রম the scratch or the zero.
এবং পরবর্তীতে আপনাদের এই টিমের হাত ধরেই এই যে আজকে যেই আমি বলছিলাম প্রায় অর্ধশত টিভি চ্যানেল, এই পিছনের কারিগর আসলে আপনাদের টিম মেম্বাররাই অধিকাংশ ক্ষেত্রে। ট্রু, এটা একদমই ঠিক, কারণ তখন আমাদের বিশাল চ্যালেঞ্জ ছিল। একটা টেলিভিশন টেকনিক্যালি ফিক্স করা এবং এটাকে অন এয়ারে নিয়ে যাওয়া, মানুষের কাছে পৌঁছানো, এর পুরো বিষয়টাই ছিল একটা চ্যালেঞ্জিং। যে আমি নিউজ করলাম বা হোয়াট এভার যাই মানে করতেছে, মানুষের কাছে এই টেলিভিশনটাকে পৌঁছানো পর্যন্ত যে টেকনোলজির একটা কাজ হিউজ ওয়ার্ক, যেটা আসলে আমি বলতেছি 1999-এর কথা, যেটা আসলে ট্রেডিশনাল টেলিভিশন ছিল, অ্যানালগ ছিল, সেখানে আমাদের কাজের পরিমাণ অনেক বেশি ছিল, চ্যালেঞ্জিং ছিল। সো ওইটাই ছিল আমাদের জন্য একটা এক্সাইটমেন্ট, চ্যালেঞ্জিং, এবং ওইটাকে ধরেই এখন এতগুলো চ্যানেলের আবির্ভাব। এবং আমরা মোটামুটি এই ইন্ডাস্ট্রিতে প্রচুর ইঞ্জিনিয়ার, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার, আইটি, মানে যারা আসলে পিছনের মানুষ অনেক তৈরি হয়েছে। দিস ইজ বাংলাদেশের জন্য এটা একটা ভালো দিক ছিল আর কি, আই উড সে। মানে 3 দশক পর এই টেকনোলজিটা কতটা পরিবর্তন হয়েছে, নাকি সেইটার উপর বেস করেই এখনো চলছে? না, আমি টেকনোলজি বলবো যে ইটস এ ড্রাস্টিক্যাল চেঞ্জ এন্ড এভরি ডে ইজ চেঞ্জিং। মানে টেলিভিশন তো আসলে আগে ছিল ট্রেডিশনাল টেলিভিশন, বাসায় বসে টেলিভিশন দেখতো, এবং আমরা যখন শুরু করি তখন অনলি 8 আওয়ার্স টেলিভিশন চালাইতাম, শুধু 8 ঘন্টা টেলিভিশন দেখতো, বাকি সময় ব্ল্যাক ছিল। যখন ধরেন দুপুর 2টা থেকে রাত 11টা পর্যন্ত আমাদের টেলিভিশন ছিল। এটা আস্তে 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 এটা 24 ঘন্টায় যায়। এটা গেল ট্রেডিশনাল টেলিভিশন, অ্যানালগ। অ্যানালগের পরে চলে আসছে স্যাটেলাইট। অ্যানালগ চ্যানেলটাই আমরা প্রথমে টেরেস্ট্রিয়ালে মানুষের কাছে পৌঁছাতাম। আমার মনে আছে 2002 বা 3-এর দিকে আমরা ফার্স্ট স্যাটেলাইট টেলিভিশন চালু করি, সেটা হলো এনটিভি। এবং পাশাপাশি 2টা চ্যানেল ছিল, এটিএন বাংলা এবং চ্যানেল আই, তারাও বেসিক্যালি স্যাটেলাইট টেলিভিশন। সো আমরা 2003 আর এটিএন এবং চ্যানেল আই তারা আরেকটু আগে শুরু করে ফর স্যাটেলাইট টেলিভিশন। আমরা টেরেস্ট্রিয়ালের পরে স্যাটেলাইট টেলিভিশনে টেকনোলজিক্যালি যদি বলি, স্যাটেলাইটে আমাদের সিগন্যাল আপ হতো এবং সারা বাংলাদেশে যে কেবল ইন্ডাস্ট্রি ওইটা গড়ে ওঠে। ওইটা আরেকটা ইন্ডাস্ট্রি গড়ে ওঠে যে মানুষের বাসায় কেবল দিয়ে টেলিভিশন দেখার সুযোগ তৈরি হয়। লাইক আমি বলবো যে শুরুটা অ্যাকচুয়ালি 2002-এর শেষ অথবা 3-এর দিকে শুরু হয়েছে। এটা একটা চেঞ্জ, যে অ্যানালগ টেরেস্ট্রিয়াল থেকে অ্যানালগ স্যাটেলাইট টিভি। তারপরে আরেকটা চেঞ্জেস আসছে যে স্যাটেলাইট টিভি, তারপরে চলে গেলাম আমরা ডিজিটালে। হ্যাঁ, সো এটা একটা বড় চেঞ্জেস। তো দেখেন, আপনি চেঞ্জিংগুলি দেখেন, অ্যানালগ থেকে ডিজিটালে আসলাম, ডিজিটালের পরে আরেকটা চেঞ্জেস হাই ডেফিনেশন নিয়ে আমরা কাজ করেছি। সো পরবর্তীতে আরও কিছু চ্যানেল অ্যাড হয় যারা হাই ডেফিনেশনে মুভ করে। তখন প্রায় 7-8টা টেলিভিশন, লাইক এনটিভি, আরটিভি, তখন পাশাপাশি পরবর্তীতে দেশ টিভি, বৈশাখী টিভি, এরকম অনেকগুলি টেলিভিশন ওরা হাই ডেফিনেশন নিয়ে যাত্রা শুরু করে, এবং এটা ডিস্ট্রিবিউশনটা ছিল স্যাটেলাইট বেস। ডিজিটাইজেশনের যুগ চলে আসছে। ট্রেডিশনাল টেলিভিশন থেকে আমরা এখন ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টিভি চ্যানেলগুলো এক্সপ্যান্ড। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াটা এখন রিসেন্ট। তার আগে যেটা হলো যে লিনিয়ার টিভিটা, হ্যাঁ, যে আমরা তো টিভি অন করার পরে যেই সময়ে নিউজ যাবে সেটা দেখব, যেই সময়ে প্রোগ্রাম যাবে সেটা দেখব না। এখন চেঞ্জটা হয়ে গেছে ডিজিটাল প্ল্যাটফর্ম। সো এটাকে আরেকটা টার্ম বলা যেতে পারে, এটা হলো নিউ মিডিয়া। ট্রেডিশনাল টেলিভিশন থেকে আমরা এখন নিউ মিডিয়ার যুগে চলে আসছি। নিউ মিডিয়া বলতে আমরা এখন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, সব মানুষের হাতে এখন মোবাইল, মানে এটাকে বলে স্মল স্ক্রিন, সবার হাতে চলে আসছে।
এই বিষয়টা কি ঠিক একই ধারা কানাডাতেও? হ্যাঁ, আমি যেই টেলিভিশনে এখন কাজ করি, সিটিভি নিউজে হ্যাঁ কাজ করছেন সিটিভি নিউজ, আমাদের একটা মানে আমি বেসিক্যালি বেল মিডিয়াতে কাজ করি ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার হিসেবে। কানাডাতেও এট দ্য সেম টাইম আমাদের যেই ফেজগুলি পার করতে হয়েছে এবং তারাও কিন্তু একইভাবে ফেস পার করতে হয়েছে, বিকজ এখন মনে করেন যে কানাডা তো ওয়াইডলি অনেক বড়, তাদের বিভিন্ন প্রভিন্সে টেলিভিশন ছিল, কিন্তু এখন এই সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মটাকে তারা অনেক বেশি এমফাসিস করতেছে, যে মানুষ তো এখন আর ট্রেডিশনাল টেলিভিশন দেখতে ইন্টারেস্টেড না, তাদের সময়ে টেলিভিশন দেখবে। সো তারাও ডিজিটাল প্ল্যাটফর্মে কনভার্টেড, মানে এখন এখন চলতেছে দুইটা জেনারেশনের ইন বিটুইন, মানে মাইগ্রেশনটা হচ্ছে, যে হয়তো আমরা যারা ওল্ড স্কুল, যারা আমরা অনেক পুরনো মানুষ, তারা আমরা এখনো একটু খুব টেলিভিশন বেশি পুরনো মানুষ, মাঝামাঝি। মাঝামাঝি আমরা আসলে একটু ট্রানজিশনের মাঝামাঝি, আমরা ওল্ডটাও দেখছি যে অ্যানালগ লিনিয়ার, এবং এখন আমরা ফেসবুকে ইউটিউবেও আমরা কন্টেন্ট দেখি। সো এইটা একটা চেঞ্জেস হচ্ছে ইন বিটুইন। তারপরে মনে করেন এখন চলে আসছে ওটিটি প্ল্যাটফর্মে, তো ওটিটি প্ল্যাটফর্মেও এখন লাইভ টিভি ওরা ইন্ট্রোডিউস করতেছে। সো অলওয়েজ কিপ চেঞ্জিং, মানে টেকনোলজি সবসময় চেঞ্জ হতে আছে আর কি টেলিভিশনে। এই যে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়া যেটাই বলেন, এইখানে ধরেন আমরা বাংলাদেশে যেটা দেখছি অবাধ আর কি, কোনো নিয়ন্ত্রণ নেই, নিয়ন্ত্রণহীন যেটা বলবো, সেখানে আপনাদের কানাডায় এটার সিস্টেমটা কেমন? যে যা চাচ্ছে সেটাই কি সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসতে পারছে? প্রত্যেকটা দেশেই তাদের একটা নিজস্ব মানে অথরিটি আছে, যেমন বাংলাদেশে যেমন নিয়ন্ত্রণ করে বিটিআরসি, ওখানে কানাডাতেও একটা ওদের অথরিটি আছে, সিআরটিসি বলে। তারাই এই ডিজিটাল কন্টেন্ট, টেলিভিশন কন্টেন্ট ওরা ওইটা নিয়ন্ত্রণ করে। তাদের একটা গাইডলাইন আছে, ইউ ক্যানট ডু এনিথিং, যে আপনি যেমন কিছু ব্রুটাল পিকচার দেখাইতে পারবেন না, কিছু ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করতে পারবেন না, যেগুলি আসলে মানুষের মেন্টাল হেলথ ওরা অনেক চিন্তা করে, যে এই নিউজটা এইভাবে হলে মানুষের উপর ইম্প্যাক্ট পড়বে। তারা অনেক হিউম্যানিটি মেনটেন করে, যে লাইক মানুষের সাইকোলজি ধরে ওরা আসলে ওদের অথরিটি ওইভাবে নির্ভর করে। সো আপনি চাইলেই আপনি সব কিছুই সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে পারবেন না। যেমন ফেসবুকে কানাডাতে চাইলেই অন্য কোনো দেশের নিউজ আপনি চালাতে পারবেন না, অনলি কানাডাতে। তার মানে আমরা যেটা চালাচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন না? না, কানাডাতে আমরা দেখতে পাচ্ছি মানে না। নিউজ চ্যানেল, কিন্তু ব্যক্তিগত ফেসবুক যদি আপনি ইন দ্য কানাডা মানে কানাডায় থাকেন, তখন আপনি আপলোড করতে পারবেন। আমার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো একটা ভিডিও আপ করি, সেটা কি দেখতে পারবেন নাকি সেটা সম্ভব না? ভিডিও বাংলাদেশে বসে ক্যাটাগরি থাকতে হবে। যদি আপনি নিউজ করতে চান, তাহলে কিন্তু আপনার ওটা এমনি ব্লক হয়ে যাবে, বিকজ তারা কোনো বাইরের দেশের নিউজ রিলেটেড জিনিস ওরা এখানে অ্যালাউ করে না, রেস্ট্রিক্টেড। তাদের যুক্তিটা কি? দুই ধরনের যুক্তি, যে এখানে বিজনেসেও একটা ইস্যু আছে, যে আমি যদি বাংলাদেশে একটা চ্যানেল তাদের ফেসবুকে যদি নিউজটা দেখতে পারে, তারা তো কোনোভাবেই বিজনেস ওয়াইজ গেইনার না। আপনি ট্যাক্স দিচ্ছেন না, আপনি তো বিজনেস করতেছেন, কারণ ফেসবুক আপনাকে মনিটাইজিং করতেছে, যে আপনাকে টাকা দিচ্ছে। কিন্তু এই নিউজটা যদি আপনি ওখানে দেখেন, তাহলে তো ক্যানাডিয়ান গভর্নমেন্ট কোনোভাবেই বেনিফিটেড হচ্ছে না। সো তুমি নিউজ করো, কিন্তু কানাডায় বসে করো। সো আপনি যখন আর্ন করা শুরু করবেন, ইউ হ্যাভ টু পে ট্যাক্স টু কানাডা। সো এইটা ওদের একটা বড় ইস্যু, যেটা মেটার সাথে তাদের এরকম এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং, যে আমাদের কানাডাতে শুধুমাত্র কানাডা থেকে যারা কন্টেন্ট আপলোড করবে তাদেরটাই দেখা যায়। এটা এগুলো বিজনেস সাইট। আর এটা আরেকটা হলো যে আসলে তারা তো অনেক বেশি অথেন্টিক নিউজ যদি না হয়, তখন তো আসলে ওদের জন্য এটা একটা আমরা হার্মফুল। এখানে দেখি মন গড়া বহু নিউজ।
হ্যাঁ, এইটা কোনো ওখানে একদমই নিয়ম তারা কানুনের অনেক বাদ বিচার নেই। হ্যাঁ, ওরা অনেক বেশি কনসার্ন যে যে কোনো নিউজই আমি চাইলেই আপলোড করতে পারবো না। হয়তো বাংলাদেশে এখনো করতেছে, কিন্তু তার মানে বাংলাদেশকে সেই কোয়ালিটিতে তারা ধরছে না, এই কারণেই দেখা যাচ্ছে না, বা এই কারণে এটা নট অনলি বাংলাদেশে, যে কোনো দেশ থেকেই কানাডার এই এই নীতিটার সাথে আছে, মানে ওই কি বলে সিআরটিসি। আমেরিকার সঙ্গে তো তারা নানাভাবে সম্পৃক্ত। না, এটা চ্যানেলগুলোতে নিয়ে দেখা মানে যায়। এটা বিজনেস ইস্যু, মানে ওদের যে এনি কান্ট্রি আদার দেন কানাডা তারা এটা রেস্ট, আদার দেন কানাডা তারা আচ্ছা, এটাকে ঠিক আছে, আমরা আবার টেকনোলজিতে চলে আসি। এই টেকনোলজিটা কতটা পার্থক্য এখন, যেভাবে বাংলাদেশের খোঁজ খবর আপনি রাখেন, আপনি নিয়মিত আসা যাওয়া করেন, আর সেখানে তো একটি বড় টিভি চ্যানেলে কাজ করছেন, পার্থক্যটা কি টেকনোলজি? এইটা আমি একটু মানে খুবই ভালোভাবেই বলতে চাই যে আপনি শুনে অবাক হবেন যে আমরা কানাডাতে যে টেকনোলজি ইউজ করি, যে ধরনের ইকুইপমেন্ট ইউজ করি, যে ধরনের ক্যামেরা ইউজ করি, লাইটস অ্যান্ড সাউন্ড যাই ইউজ করি, সারপ্রাইজিংলি ওর যাই বলেন, বাংলাদেশে কিন্তু মেইন স্ট্রিম টেলিভিশনগুলি সেম টেকনোলজি ইউজ করে। এবং আরেকটা মজার বিষয় হলো যে এত বছরে, আমি তো 28 ইয়ার্স, এত বছরে বাংলাদেশে অনেক স্কিলড ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ানস, লাইট, সাউন্ড, ক্যামেরা পার্সন। দে আর ভেরি ভেরি গুড। আপনি কম্পেয়ার করতে পারবেন যে কোনো ক্যানাডিয়ান, আমেরিকান যে কোনো টেকনোলজিস্ট বা এক্সপার্টের সাথে আমরা কিন্তু কম্পিট করতে পারি। ধরেন এখন যে টেলিভিশনগুলি আসতেছে কাছাকাছি সময়ে, ওরা একদম নতুন টেকনোলজি নিয়ে আসতেছে এবং কোনো কম্প্রোমাইজ করতেছে না। বাংলাদেশে যেই মেইন স্ট্রিম টেলিভিশনগুলি সেট আপ হচ্ছে টেকনিক্যালি, এগুলি কিন্তু কানাডা, ইউএসএ যে কোনো একটা চ্যানেলে যা ইউজ হচ্ছে বাংলাদেশে তাই ইউজ হচ্ছে। এটা হলো খুব আশার গল্প। অনেকে একটু মিসগাইড করে যে হ্যাঁ, ক্যানাডিয়ানরা মনে হয় অনেক বেশি অন্য কিছু ইউজ করে। নো, যেমন রস একটা মানে কোম্পানি নেম রস, তারপরে গ্রাসবেল হলো ক্যামেরা, বিশ্ববিখ্যাত ক্যামেরা যেটা খুবই এক্সপেন্সিভ আর স্পোর্টসে ইউজ হয়। সেই ক্যামেরাগুলি বাংলাদেশে মেইন স্ট্রিম চ্যানেলগুলি ইউজ করে। সো আপনি কিভাবে বলবেন যে তারা অনেক আগে আছে আমরা পিছিয়ে আছে? আমরা একই সমান তালেই আছি। কন্টেন্টের দিক দিয়ে কন্টেন্টের এটা তো আসলে ক্রিয়েটিভ দিক, এটা স্মার্টনেস ডিপেন্ড করে। ধরেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি একটু সবসময় আগে থাকে, ওদের ক্রিয়েটিভিটি, ওদের সোশ্যাল এনভায়রনমেন্ট সব কিছু মিলে ওরা একটু আপডেট থাকেই। সেইখানে বাংলাদেশ, আমরা তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবেই কাউন্ট করি। সো এইখানে একটা সিরিয়াস লেভেলের পার্থক্য আছে। কিন্তু আপনি যদি টেকনোলজি, টেকনিক্যাল ইস্যু এগুলি বলেন, এইটাতে আমরা একদম কাছাকাছি বা সেম জিনিস ইউজ করছে। সিএনএন যা ইউজ করতেছে, চ্যানেল 24 তাই ইউজ করছে। সো আপনি এটা তো মানে এটা তো ট্রু, কিন্তু আপনি যদি ক্রিয়েটিভ বিষয়গুলি বলেন, কন্টেন্ট নিয়ে কথা বলেন, সেটা তো আসলে এটা কালচারাল বিষয়, মাল্টিকালচারাল, যে আমাদের কালচার যতটুকু মানে দিতে পারবে সেইটার উপর বেস করেই তো আমরা কন্টেন্ট তৈরি করে, সেই ডিফারেন্সটা আছে। আমরা যেই জিনিসগুলো ব্যবহার করছি ওরাও কি সেই সেম টেকনোলজি ব্যবহার করে লাইভ বা সংবাদের ক্ষেত্রে যে বিষয়গুলো সেগুলো ব্যবহার করছেন তারা? বাংলাদেশে যে মেইনস্ট্রিম টেলিভিশনগুলি আমরা বলবো যে সেম টেকনোলজি ইউজ করতেছে, কিন্তু বাংলাদেশের সমস্যাটা হলো যে আমরা একটু লিমিটেড রিসোর্স ইউজ করি। প্রবাসে যেটা মানে লাইক কানাডা, ইউএসএ, তারা যেটা করে যে তাদের আসলে ম্যান পাওয়ারটা কমানোর জন্য তারা অনেক বেশি অটোমেটেড, লাইক স্টুডিও যদি মনে করেন, স্টুডিওতে 4-5টা ক্যামেরা ইউজ হয়, কিন্তু তারা ইউজ করে রোবোটিক্স ক্যামেরা। ঠিক আছে, তো টেকনোলজির দিক দিয়ে ওরা অনেক আগানো, যে রোবোটিক্স ক্যামেরা ইউজ করতেছে, বিকজ তারা ওই ম্যানটাকে মাইনাস করে দিচ্ছে। তার ম্যান পাওয়ারের যে কস্ট আর যে রোবোটিক্স ক্যামেরার যে কস্ট ওরা মিনিমাইজ করে, যে 3টা ক্যামেরাম্যান তাদের লাগতেছে না ইনসাইড দ্য স্টুডিও। কিন্তু আমাদের দেশে তো মানে ম্যান পাওয়ার একটু তাদের থেকে অনেক লেস কস্ট, যে কারণে আমরা আসলে রোবোটিক্স ক্যামেরাগুলি বাংলাদেশে খুব একটা ইউজ করি না, বিকজ আমাদের হাতে ম্যান পাওয়ার আছে, টেকনিক্যাল লোকজন আছে।
আমরা যে আপনি লাইভের কথা বলতেছেন, লাইভে কি হয়, একজন ক্যামেরাম্যান থাকে, একজন রিপোর্টার থাকে, এবং লাইভ করার জন্য কিন্তু আমরা আরেকটা ম্যান পাওয়ার প্রোভাইড করতে পারি, কিন্তু বিদেশে কানাডাতে এটা তো অ্যাফোর্ড করতে পারে না, মানে ম্যান পাওয়ারটা ওইভাবে অ্যাফোর্ড করতে পারে না, তখন তারা অ্যাকচুয়ালি টেকনোলজির উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট। সো কম্পেয়ার টু দেশ বলতে পারেন না ওরা টেকনোলজিক্যালি অনেক আপডেট, কিন্তু বিষয়টা কিন্তু এখানে যে হোয়াই তারা আপডেটেড। জিরো টাইম প্রেসার যেটা, সেটা নিয়ে কি বলবেন? এখানে একটু প্রফেশনাল বিষয় আছে, দে আর মোর প্রফেশনাল, তারা খুবই প্রফেশনাল। আমাদের প্রফেশনালদের সাথে একটু ইমোশন জড়িত, কিন্তু ওরা কমপ্লিটলি প্রফেশনাল। কারণ এখানে আমি কাজ করেছি, তো আমি আমার টিম যেভাবে চালানোর জন্য যে ধরনের লিডারশিপ আমি এখানে ক্যারি করতাম, ইটস ডিফিকাল্ট, কারণ এখানে প্রফেশনালরা অনেক ইমোশনাল, তাদের প্রফেশনালের বাইরে কিছু ইমোশনও কাজ করে। ধরেন আমি এখানে একটা ছেলেকে 3 দিন এমনি কাজ করাইতে পারি, হ্যাপিলি কাজ করবে, হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট দ্য মানি অর এনিথিং। কিন্তু আপনি যদি কানাডায় বলেন একজন 3 দিন কাজ করবে, আফটার হিজ ওয়ার্ক টাইম সে কিন্তু কাউন্ট শুরু করে, যে ওর 1 মিনিটের পর থেকেই সে আর থাকবে না। সো এরকম একটা গ্যাপ আমাদের আছে, যে জিরো প্রেশারের কথা বলতেছেন, ওরা জিরো প্রেশার নেয়, মানে অবভিয়াসলি টেলিভিশন তো একটা লাইভ থিং, একটা বিগ ইভেন্ট করবেন, ধরেন আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ করেছি, এই লাস্ট ফিফা ওয়ার্ল্ড কাপটা টিমের সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি, তো ওদেরকে দেখলাম ওরা অনেক বেশি অর্গানাইজড। আমরা এই ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য 1 বছর যাবৎ প্ল্যানিং, টিম বিল্ডিং, টেকনোলজি সেট আপ 1 বছর আগের থেকে করা শুরু করেছি। মানে ইটস বিন এ প্রজেক্ট, ভেরি প্রফেশনাল, এন্ড টাইমে যেন ওরা জিরো টলারেন্সে থাকতে পারে, বিকজ ফুটবল তো লাইভ গেম অ্যান্ড হোল ওয়ার্ল্ড এটা দেখতেছে। সো ওরা অনেক প্রফেশনে স্টেপ বাই স্টেপ ফরম্যাটেড, এগুলো ওরা স্টেপগুলি ফলো করে। দিস ইজ দ্য ডিফারেন্স ইন আওয়ার কান্ট্রি ওর আদার কান্ট্রি, বা আর কানাডা বা ইউএসএ বলেন, এটা হলো মাল্টি ক্যাম্প সিঙ্ক্রোনাইজেশন, সেই বিষয়টি। মাল্টিক্যাম সিনক্রোনাইজেশন বলতে যে একটা, আপনি কি স্টুডিও ইনসাইড দ্য স্টুডিওর কথা বলতেছেন, অর দ্য লাইভ ইভেন্ট অর এনিথিং? মাল্টি ক্যাম্প তো আসলে পিসিআর থেকেই কন্ট্রোল হয়, যে পিসিআরে আমরা যে ধরনের ইকুইপমেন্ট ইউজ করতেছি, ধরেন 3টা ক্যামেরা চলতেছে, 3টা ক্যামেরা সিসিইউ দিয়ে পিসিআরে কানেক্টেড, ওইখান থেকেই আমরা মানে সিঙ্কটা অটোমেটেড হয়। অনেক সময় আমরা ম্যানুয়ালি করি, বাট এখন বাংলাদেশে একদম অটোমেটেড মাল্টি সিঙ্ক ক্যামেরা, দেয়ার গুড। বাংলাদেশে এটা তারা অনেক ভালো করতেছে। টেলেন্সি ও বাফারিং যেটা, এই আমরা তো মাঝে মধ্যে এই বাফারিং লেটেন্সি বা বাফারিং যেটা বলতেছেন, ধরেন আপনি একটা কন্টেন্ট আপলোড করলেন, কন্টেন্ট আপলোড করার পরে ধরেন একটা ইভেন্টের কথাই বললাম বা নিউজের কথা বলতেছে, এটা আমরা আসলে মানুষের কাছে পৌঁছাই কিভাবে? অনেকগুলি ওয়েতে পৌঁছায়। একটা হলো আগে যেটা ছিল স্যাটেলাইটে আপলোড সিগন্যালটা, এবং টেলিভিশনে মানে কেবল অপারেটর থ্রু এটা আমরা রিসিভ করতাম, ওইটা একটা ল্যাটেন্সি টাইম ছিল অ্যারাউন্ড 6 সেকেন্ড। এখন তো আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম বলতে আপনার যে কন্টেন্টটা, এটা আমাদের স্ট্রিমিং হয়, আইপিতে স্ট্রিম হয়। তো স্ট্রিমিংয়ের বিষয়টা ডিপেন্ড করে যে আপনি কত ব্যান্ডউইথ ইউজ করতেছেন, দ্য ফাস্টার ব্যান্ডউইথ দ্য স্ট্রিমিং আর বাফারিংটা লেস, এবং এখন তো সব ক্লাউডে। সো ডিপেন্ড করতেছে আপনি কীভাবে কতটুকু ব্যান্ডউইথ এবং কী ইউজ করতেছেন, ডিভাইস কী ইউজ করতেছেন, এগুলোর উপর ডিপেন্ড করে আপনার বাফারিংটা ডিপেন্ড করতেছে। বিশ্বকাপের কথা বলছিলেন, এবার বিশ্বকাপের অন্যতম হোস্ট ছিল কানাডা, হ্যাঁ, এবং টিভি চ্যানেলগুলো তো দেখিয়েছে প্রতিনিয়ত। সেখানে আমি দেখেছি যে কানাডার বিভিন্ন জায়গায় বড় বড় স্ক্রিনের মাধ্যমে খেলা দেখানো,
সবাইকে জড়ো করা, মানে এমন অনেক জায়গার গল্প শুনেছি মাঠের থেকে সেখানে লোক বেশি। এগুলো কিভাবে প্রচার করলেন, কিভাবে কানেক্টিভিটিগুলো তৈরি হলো, এই বিষয় নিয়ে জানতে চাইবো। তার আগে আমি একটা বিষয়, যেমন আমাদের দেশে কিন্তু এখন সরকারি টিভি চ্যানেল একটি, বিটিভি, আর সবই কিন্তু বেসরকারি। তার মানে বেসরকারি খাতটা অনেক বড়। কানাডার টিভি চ্যানেলগুলোর কি অবস্থা? সেটা কি সরকার নিয়ন্ত্রিত বা সরকারি, নাকি বেসরকারি খাতেই টিভি চ্যানেলগুলো বেশি চলছে? ফরম্যাটটা কিন্তু বাংলাদেশের মতোই, যে মানে যদি আপনি বলেন যে প্রাইভেট টেলিভিশন চ্যানেলস, সরকারি চ্যানেলস আছে ওদের সিবিসি, এবং মানে যদি কানাডা বলেন, যে কোম্পানিতে আমি কাজ করি ওর নাম হলো বেল মিডিয়া। তো বেল মিডিয়া হ্যাজ 89 চ্যানেলস এবং 20 রেডিওস। তারা একসাথে এটা বেসরকারি? বেসরকারি। এবং ওদের আরেকটা কোম্পানি আছে রজার্স, দে হ্যাভ লাইক 20 চ্যানেলস। এরকম হাতে গোনা 2-3টা কোম্পানি, দে হ্যাভ অল দ্য প্রাইভেট টেলিভিশন চ্যানেলস অ্যান্ড রেডিও। এটা ব্রডকাস্টিং সিস্টেমটা কেমন? এটা ওই সোশ্যাল মিডিয়ার মতো, নাকি একদম ওই আমরা যেগুলো বলছিলেন আপনি, আমরা এখান থেকে পাঠিয়ে দিলাম, মহাশূন্যে গেল বা স্যাটেলাইটে গেল, স্যাটেলাইট থেকে আবার আসলো, ঠিক একই সিস্টেম? এটা ডিস্ট্রিবিউশন আর কি, যে আপনার কাছে টেলিভিশন ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয়? ডিস্ট্রিবিউশনটা কানাডাতে এখনও স্যাটেলাইটে আপলোড হয়, এবং তারা যে ডিস্ট্রিবিউটর কোম্পানি, যারা ধরেন বাংলাদেশে আমি যদি এক্সাম্পল দিই, আকাশ ডিটিএস ছিল, এবং বাংলাদেশে যে লোকাল কেবল অপারেটর আছে, তারা সিগন্যালটা স্যাটেলাইট থেকে রিসিভ করে বাসায় পৌঁছায় দেয়। ডিটিএসও সেম, তাদের একটা রিসিভার আছে, একটা ছোট ডিশ আছে, তারা ওইটা সিগন্যালটা রিসিভ করে বাসায় পৌঁছায় দিচ্ছে, একটা বক্স আছে। দ্য সেম থিং কানাডাতেও ডিটিএইচ আছে, এবং সিগন্যালটা বেসিক্যালি আপলোড হয় স্যাটেলাইটে, তখন রিসিভ করে। কিন্তু এখন ভেরি রিসেন্ট, এটা 5 বছরের মতো হবে, এখন তারা স্যাটেলাইটেও দিচ্ছে, এট দ্য সেম টাইম পুরা কানাডাতে বা ইউএসএ ফাইবার অপটিক্স ইনফ্রাস্ট্রাকচার আছে। তারা এখন সিগন্যালটাকে ফাইবার দিয়ে আইপিতে স্ট্রিম করে ডিস্ট্রিবিউশনটা করে। বাংলাদেশেও কিন্তু ফাইবার ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে, বাট এখনও গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, তারা ওই এটাকে বলে ডিস্ট্রিবিউশনের ডিজিটাইজেশনটা না। বাংলাদেশে হলে অ্যানালগ সিস্টেমে চলতেছে, আর কানাডাতে অলরেডি ডিজিটাল প্ল্যাটফর্মে চলতেছে। সো তারা আসলে ফাইবার অপটিক্সটা ইউজ করতেছে টু সেন্ড সিগন্যাল টু সাবস্ক্রাইবার। এবং পাশাপাশি ওরা এখন টেকনোলজি আরেকটু চেঞ্জ হচ্ছে, যে এখন ক্লাউডে উঠে যাচ্ছে। ক্লাউড বলতে ধরেন অ্যামাজনে আমাদের, এখন আমরা টেস্ট করতেছি আমাদের চ্যানেলগুলি অ্যামাজন ক্লাউডে উঠিয়ে দিচ্ছি, মানে চ্যানেলটাই চলবে ক্লাউডে, ওই ক্লাউড থেকে ডিস্ট্রিবিউশন হবে টু সাবস্ক্রিপশন। আর এখানে এখনও অ্যানালগে আছে। সম্ভবত বাংলাদেশ অবভিয়াসলি ভেরি সুন হয়তো ডিজিটাইজেশনে চলে যাবে, তখন এটা আপনার আসলে ডিস্ট্রিবিউশনটা ডিজিটাইজেশন হবে। এখন আমরা বাংলাদেশ একটু অ্যানালগ ডিজিটালের মাঝামাঝি আছি, কিন্তু গভর্নমেন্ট এখনও ম্যান্ডেটরি করে নেই যে টু ডিস্ট্রিবিউট দ্য সিগন্যাল টু ডিজিটাইজেশন। বাট ক্যানাডাতে হলো হোল ডিজিটাইজেশন, নো অ্যানালগ ইস গন, এখন ডিজিটালি চলতেছে। ডিজিটালের পরের ফরমেশনগুলি হলো আপনার স্ট্রিমিং, ক্লাউড, এগুলি। কানাডার অনেক টিভি চ্যানেল, আপনিও বলছিলেন বড় বড় মিডিয়ার অনেকগুলো করে চ্যানেল, আমাদের দেশেও চ্যানেল, আপনি জানেন দীর্ঘদিন এখানে কাজ করেছেন। সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন বা এইচআর পলিসি, যদি আমি সহজ করে বলি, স্যালারির বিষয়গুলো কেমন? আমাদের এইখানে কিন্তু কোনো আসলে কেউ প্রচুর পাচ্ছে, আবার দেখা যাচ্ছে যাকে যেভাবে দিয়ে সান্ত্বনা দিয়ে কাজ করানো হচ্ছে আর কি। মানে সেখানে কোনো নীতিমালা আছে কিনা? মানে মোদ্দা কথা, বাংলাদেশে আসলে কোনো নীতিমালা নেই এখন পর্যন্ত। কন্টেন্ট চালানোর ক্ষেত্রে কোনো সরকারি নীতিমালা থাকতে পারে, চাপ থাকতে পারে, এটা চালাও ওইটা চালায়ও না, এই জিনিসগুলো আছে কিনা? আর স্যালারির বিষয়, এই যে বিশাল কর্মী বাহিনী, তাদের স্যালারির ক্ষেত্রে কোনো নীতিমালা আছে কিনা? কানাডার প্রত্যেকটা অর্গানাইজেশন
টোটালি একটা নীতিমালার উপর বেস করেই চলে। যেমন আমি যেখানে কাজ করি, আমার ধরেন কি হয়, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং একটা ডিপার্টমেন্ট, এইচআর একটা ডিপার্টমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন একটা ডিপার্টমেন্ট। ধরেন আমি যখন কাজ করি, আমার যে টিম লিডার, সে জানে না, তার কনসার্ন না যে আমি কখন আসবো আর কখন যাব। ইজ কনসার্ন 100% এইচআর। এইচআর এর অ্যাডমিন উইল টেক কেয়ার অফ মাই schedule and everything. দ্য ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারের যে লিডার, সে জানবে শুধু আমি এই সময় অ্যাভেলেবেল। দিস ইজ দ্য একদম পলিসি করা থাকবে। ধরেন আমি 8 আওয়ার্স, আমি একটা স্কেজুলিং করা আছে যে আমি 8 আওয়ার্স কাজ করব। সো 8 আওয়ার্সের পরে যদি 1 মিনিট আমি থাকি, এটা কিন্তু মিটারে উঠতে থাকবে যে পার মিনিটে বা পার আওয়ার আবার আমার যে স্যালারি আছে তার থেকে এটা 2 গুণ করে 3 গুণ করে এটা কাউন্ট হতে থাকবে। সো এইটা কমপ্লিটলি কানাডা হিউম্যান রিসোর্স সিস্টেম এন্ড এভরিথিং একদমই পলিসি করে তৈরি করা। আপনি চাইলেই একজনকে হায়ার করতে পারবেন না, চাইলেই একজনকে ফায়ার করতে পারবেন না। ইউ হ্যাভ টু হ্যাভ মেইনটেন এ প্রপার পলিসি। এটা কানাডার সব অর্গানাইজেশনের জন্য সেম, এজ এ টেলিভিশনও সেম পলিসি ইয়া করে। আর নিউজ বা প্রোগ্রামের যেটি বললাম যে চাপ, সরকারি চাপ, বিভিন্ন সংস্থার চাপ, সেটা থাকে কিনা? আমার ধারণা ওরা অনেক বেশি ফ্রিডম ফর নিউজ অ্যান্ড এভরিথিং, কারণ গাইডলাইন কিন্তু ওদেরকে বলাই আছে সবার জন্য সেম। সো গাইডলাইন ফলো করে আপনি যে কোনো ধরনের নিউজই করতে পারেন। আমি দেখলাম যে এইসব ব্যাপারে অনেক ফ্রিডম। এই কারণে ফ্রিডম, যারা নিউজ করতেছে তারাও জানে যে আমার লিমিট কতটুকু, মানে আমি কতটুকু যাওয়া ঠিক হবে। আর গভর্নমেন্টও জানে যে তারা আসলে এমন কিছু করবে না যেটা আসলে মানুষের, গভর্নমেন্টের অনেক কিছুর উপরে ইম্প্যাক্ট পড়তে পারে, নেগেটিভ ইম্প্যাক্ট। কারণ ওরা সবসময় পজিটিভ, ওরা মানে দেশের জন্য, দেশের পলিসি এগুলো খুবই মানে ফলো করে। আপনি দুইটা জিনিস বলতে পারেন যে ওরা নিজেরাই মানে মেনটেন করে। হ্যাঁ, যে আর এখানে আমি ঠিক ওই জায়গায় যাচ্ছি না, বাট এখানে হয়তো ওই সিস্টেমটা নাই, যে কারণে এটা যে কেউ ম্যানিপুলেট করতে পারে। এটা পলিটিক্যাল প্রেশার হইতে পারে, এটা আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রেশার হইতে পারে। ধরেন একটা চ্যানেলের ওনার, তার কিছু ইচ্ছা থাকতে পারে, তখন আসলে একজন প্রফেশনাল নিউজ যারা করে তাদের অনেক সময় ইম্প্যাক্ট পড়ে, ওরা অনেক সময় তাদের হাত পা বাঁধা থাকে। কিন্তু এইটা কানাডাতে একদম নাই বলা যাবে না, বাট একদমই কম। চাইলেই, বাংলাদেশে তো এটা সব আমলেই, আগেও দেখেছি, এখন তো হরহামেশাই দেখছি, চাইলেই সাংবাদিককে জেলে ভরে দেওয়া, এই জিনিসগুলো কানাডায় আছে কিনা? আমি তো অনেকদিন ওখানে কাজ করতেছি, আমি এই ধরনের কোনো স্টোরি আমার কাছে, আমার জানা এখন নেই। পর্যন্ত নেই। আমি এরকম কোনো যাইনি। খুব বেশি শুনেছি যে হয়তো তাকে, তার রিজাইন করতেছে, কিন্তু রিজাইনটা কেউ ফোর্স করে নাই, সে নিজেই বুঝতে পারছে যে আমার আসলে রিজাইন করাই উচিত বা কিছু একটা। আমার এই ধরনের স্টোরি বা এরকম কিছু আমার জানা নেই। তার মানে মিডিয়া বা একজন সাংবাদিকের নামে মামলা হওয়া, তাকে অ্যারেস্ট করা, জেলে রাখা, এগুলো খুব একটা আপনার চোখে পড়েনি কখনো? খুব একটা না, পরেই নেই। তার মানে এটা ঘটে না, এটাই তো। ঘটে না, আমি এরকম বলতে, খুব বেশি হলে হয়তো। আর আমাদের সাংবাদিকদের সবচেয়ে বড় ভয়ই থাকে এটা, একটা ভালো একটা নিউজ করতে গেলে যে আবার মামলা খেলাম কিনা, জেলে গেলাম কিনা। যে দেশে আমি আসলে থাকি তাদেরকে চিনি, বা মাল্টিকালচারাল, তারা একজন আরেকজনকে রেসপেক্ট করে। দিস দ্য মেইন থিং, যে আপনি আরেকজনকে কেউ ক্ষতি করবে না, এটা তাদের বিশ্বাস এবং তারা এটা মানে। তাদের ম্যানার, তাদের কালচার, তারা কেউ মিথ্যা বলতে পারে এটা ওদের মধ্যেই নাই। ওরা মনেই করে না যে কেউ মিথ্যা বলতে পারে, আপনাকে সহযোগিতা করবে, এটাই তাদের মেন্টালিটি। সো যেহেতু সোশ্যালি অনেক আপডেটেড মেন্টালি, এইগুলি ওদের মধ্যে কাজ করে। আপনি কেমন এনজয় করছেন? এখানেও দীর্ঘদিন কাজ করে গেছেন, কানাডায় কাজ করছেন। খুব লাকি একটা পার্সন যে বাংলাদেশে দীর্ঘদিন
টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, অনেক আপস অ্যান্ড ডাউন দিয়ে, অনেক ধরনের চ্যালেঞ্জ নিয়ে আমি কাজ করেছি। আমার একটা ইচ্ছা ছিল যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আসলে ওরা তো সব দিক দিয়ে এগিয়ে আছে। সো আমার একটা ইচ্ছা ছিল যে আমি যদি এই সেম টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আমি তো ইঞ্জিনিয়ার, তো আমি সবসময় চাই আমি একটু নতুন কিছু করি, নতুন কাজের সাথে থাকি। সো কানাডাতে যখন বেল মিডিয়াতে আমি একটু ইন্টারেস্টিং স্টোরিও বলতে পারি যে আমি যাওয়ার পরে কানাডাতে আই ফিল লাইক যে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে যে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার আছে ওরা তো বেসিক্যালি ক্যানাডিয়ান, এবং তাদের পড়াশোনা ক্যানাডিয়ান, তাদের ইঞ্জিনিয়ারিং ক্যানাডিয়ান, তাদের এক্সপিরিয়েন্স ক্যানাডিয়ান। কিন্তু আমি তো বাংলাদেশে কাজ করেছি, কিন্তু ওদের সাথে তো আমি কখনো কাজ করিনি। আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি হয়তো ওরা আমাকে মানে ওদের এখানে আমি আসলে কোপ আপ করতে পারবো কিনা, ওরা কি আমাকে নেবে কিনা। তা ওয়ান নাইট আই ওয়াজ থিঙ্কিং যে আচ্ছা আমি তো আমার সিভিটা ড্রপ করি নাই, করেই দেখি। মিডল অফ দ্য নাইট 3টার সময় মনে হলে আচ্ছা আমি সিভি ড্রপ করি। মানে ওইখানে 2টা কোম্পানি সব চ্যানেল, ম্যাক্সিমাম চ্যানেল, একটা বেল মিডিয়া, একটা রজার্স। তো আমি রাত 3টার সময় সিভি ড্রপ করলাম। পরের দিন দ্য থার্ড ডেতে আমাকে রজার্স কল করে বলল যে ইউ হ্যাভ এ ইন্টারভিউ অন ফোন কল, সো তোমার একটু অ্যাভেলেবেল টাইমটা যদি তুমি আমাদেরকে দাও। ফোন করেছে এবং একটা ইমেলও আসছে, তাহলে আমি তোমার সাথে আমার একটা ইন্টারভিউ করতে পারি। এটা কেন বললাম যে তারা আমার সিভিটা দেখে তারা ইন্টারেস্ট ফিল করছে যে তাকে আমার দরকার। নেক্সট ডেতে বেল মিডিয়া কল করেছে, ইমেল পাঠিয়েছে যে তোমার একটা অ্যাভেলেবেল টাইম দাও। দেন আমি মানে প্রাউডলি বলতে পারবো যে আমি বাংলাদেশে যে এক্সপিরিয়েন্সটা নিয়েছি, যে আমার যে এক্সপিরিয়েন্স, তারা এটাকে অনেক বেশি প্রায়োরিটাইজ করছে। কারণ অনেক সিবি হয়তো ওদের কাছে আসছে, এবং আমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড কানাডাতে নেই, আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কানাডাতে নেই, বাট টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ইন বাংলাদেশে আমার এক্সপিরিয়েন্স, তারাও এটাকে অনেক বেশি কি বলে নোটিস করছে বিষয়টা। এবং বোথ অফ দেম ইন্টারভিউইং মি, এবং আমার সাথে কথা বলার পরে দে আর ভেরি ইমপ্রেস। এখন দুইজনই আমাকে অফার করছে। দেন আমি একটু ডিসাইড করছি যে বেল মিডিয়াতে যেহেতু চ্যানেল বেশি, সো আমি আসলে বেল মিডিয়াতে অ্যাজ এন ইঞ্জিনিয়ার, ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার হিসেবে আমি তাদের সাথে কাজ শুরু করি। দিস ইজ মাই স্টোরি ইন কানাডা। সো এইটা এই কারণে বললাম যে বাংলাদেশে যারা টেকনোলজি নিয়ে, ব্রডকাস্ট নিয়ে কাজ করতেছে তারা আসলেই ভালো। এই যে আসলেই ভালো, আমাকে রেকগনাইজ করা মানে আমাদের বাংলাদেশের টেলিভিশনে যারা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কাজ করছে তাদের কোয়ালিটি কোনো দিক দিয়েই আপনি ওই লেভেল থেকে নামিয়ে বলতে পারবেন না। পরামর্শ দেন কি না আমাদের যারা সহকর্মী আছেন, বিশেষ করে আপনাদের লাইনে এই ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি নিয়ে যারা কাজ করেন, তাদের সেখানে চাকরির জন্য চেষ্টা করবে কিনা? অবশ্যই, কারণ আমি এনকারেজ করি যে আমার উত্তরসূরি মানে যারা আমাদের হাত ধরে ইঞ্জিনিয়ারিং আসছে, অনেক ছেলে এখানে প্রায় আমার মনে আছে প্রায় 2000 কর্মী আছে যারা ইঞ্জিনিয়ারিং, আইটি, লাইট, সাউন্ড, এরকম এই ইন্ডাস্ট্রিটা ইজ ভেরি বিগ। এবং এখানে যে ছেলেগুলো অনেক ভালো করতেছে তারা ইজিলি তারা কানাডা, ইউএসএ, ওয়ার্ল্ডের যে কোনো দেশে তারা অ্যাপ্লাই করতে পারে, এবং তারা অবভিয়াসলি শর্টেজ অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পিপল, ওদেরও শর্টেজ আছে। সো ইজিলি তারা ওখানে যেতে পারে, এবং অবশ্যই ওয়েলকামিং থাকবে। এই যে যাদের জন্য পরামর্শ দিলেন যে হ্যাঁ বাইরে ট্রাই করা উচিত বা কানাডায় ট্রাই করা উচিত, সিস্টেমটা কেমন হতে পারে? আপনি না হয় যাওয়া আসার উপরে ছিলেন দেখে আপনি অ্যাপ্লাইটা করেছেন, কিন্তু সবার যারা আমাদের এখানে টিভি ইন্ডাস্ট্রিতে যে টেকনোলজি নিয়ে যারা কাজ করে, ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা কাজ করে, তারা তো আসলে অত সুযোগ হয়ে ওঠে না যে কানাডা যাওয়া আসা। আমরা যারা সাংবাদিকতা করি আমরা মাঝে মধ্যে যাওয়া আসা করি, সেই ক্ষেত্রে তারা কিভাবে অ্যাপ্লাইটা করবে? এখানে একটা জিনিস একটু বলা দরকার যে হয়তো আমরা পিছনের মানুষ তো টেকনোলজি ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করি। আপনি হয়তো জানবেন যে বাংলাদেশ থেকে প্রতি বছর 3টা দেশে
রেগুলার ইঞ্জিনিয়াররা কিন্তু ফেয়ার হয়, মানে যে ফেয়ার বলে যে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ইউএসএ লাস ভেগাসে এভরিয়ান এনএবি নামে একটা ব্রডকাস্ট ফেয়ার হয়, ওখানে বাংলাদেশি ইঞ্জিনিয়াররা ওখানে প্রতি বছরই অ্যাটেন্ড করে। আইবিসি বলে একটা ফেয়ার হয় ইন আমস্টারডাম নেদারল্যান্ডসে, ওখানেও কিন্তু আমাদের দেশের ইঞ্জিনিয়াররা রীতিমতো সব সময় অ্যাটেন্ড করে। আর কাছাকাছি হলো সিঙ্গাপুর ব্রডকাস্ট এশিয়া নামে একটা ফেয়ার হয়, যেখানে বাংলাদেশের ছেলেরা কন্টিনিউ যাওয়া আসা করে। সো আমাদের দেশের ইঞ্জিনিয়াররা যে বাইরে যাচ্ছে না তা না, তারা কিন্তু ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট অ্যাসোসিয়েশনের সাথে কম হলেও যে যাচ্ছে, এটা একটা বড় ফ্যাক্ট। যারা আসলে নিজেকে অনেক আপডেট করতে চায় তারা অবশ্যই, আমি চাই কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়াতে তারা ইজিলি অ্যাপ্লাই করতে, বাট তাদের প্রত্যেকটা দেশের কিছু ক্রাইটেরিয়া থাকে। হয়তো আপনার এডুকেশন সিস্টেমটা, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, তারপরে তাদের যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ থিংস যেমন আইএলটিএস বা এগুলি লাগবে। সো এই ক্রাইটেরিয়া মিট করলে ইজিলি এনিবডি ক্যান অ্যাপ্লাই ইন কানাডা, ইউএসএ, এনিওয়্যার। কেন আমাদের স্কিলড আছে, কেন আমাদের ছেলেরা একটু মনেই করে যে পারবো না। আমি এই কারণে আমার স্টোরিটা বললাম যে আমি মনেই করতেছি পারবো না, কিন্তু আমি তো স্কিলড। সো আমি বাংলাদেশি যত ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার বলেন, টেকনোলজি টেলিভিশনের কারিগর যারা আছে, তারা এনি টাইম কানাডা, ইউএসএ, এনিওয়্যার তারা অ্যাপ্লাই করতে পারে, যাইতেও পারে। তার মানে আপনি বলছেন যে ক্যামেরার পিছনে যারা কাজ করে তাদেরও সুযোগ রয়েছে? অবশ্যই আর আছে। আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি, সাংবাদিকতা করি, এদের সুযোগটা আছে কিনা? না, সাংবাদিক যাচ্ছে তো, যদি যাচ্ছে যে, কিন্তু অধিকাংশ জনকে সাংবাদিকতা করতে দেখছি না। এইটা কেন হচ্ছে আমার একটু ডাউট আছে। ওরা মানে মাইন্ডসেটটাই করে যায় যে আমি হয়তো ওখানে যাব, অন্য কিছু করব। কিন্তু এইটা ঠিক না যে আমরা সাংবাদিকতা করতে পারবো না। ধরেন আমরা না, সে জব অপরচুনিটি তো অবশ্যই আছে, কারণ ইন্ডিয়া বাংলাদেশ থেকে তো বেশি দূরেও না। যদি আপনি কম্পেয়ার করেন যে একই সঙ্গে ওখানে যে দেখবেন যে সাংবাদিক ইন্ডিয়ান, ইভেন পাকিস্তানিও প্রচুর দেখেছি আমি। প্রচুর পাকিস্তানি অ্যান্ড ইন্ডিয়ান টেলিভিশনে কাজ করতেছে, কিন্তু বাংলাদেশি হাতে গোনা। আমার জানা মতে কানাডাতে আমরা 2 জন ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার আছে যেখানে আমরা কাজ করি। আরেকটা হলো যে প্রডিউসার। বাংলাদেশে একটা ছেলে সরকারি সংসদ টেলিভিশনে সে প্রডিউসার, নাজমুস সাকিব। হ্যাঁ জি, আমাদের এই চ্যানেলে কাজ করে যাচ্ছে। তার এক্সপিরিয়েন্স সেম। সে প্রথমে ভাবতেছিল যে আমি তো এখান থেকে চলে গেছি, সো ওখানে আমি কি আসলেই পারবো কিনা। সে ডুইং ওয়েল, সে একটা গভর্নমেন্ট টেলিভিশনে সে কাজ করতেছে। তো হচ্ছে না তা তো না, সো হবে, আমাদের আরেকটু স্মার্টলি থিঙ্ক করতে হবে আর কি। আপনি এখানে যেমন কাজটাকে এনজয় করেছেন, সেখানেও করছেন। এত দূর দূরান্তে থেকে কোনো একঘেয়েমিতা বা এরকম কোনো হতাশা নেই আপনার ভিতরে? আমার এক্সপিরিয়েন্স হলো যে আমি যে টেলিভিশনে চাকরি করি বেল মিডিয়াতে, একটা বিল্ডিং, সে একটা বিল্ডিংয়ে 35টা স্টুডিও আছে এবং পিসিআর আছে মনে করেন 20টা। টেলিভিশন হলো 89 চ্যানেল আর রেডিও আছে 20টা। আমি বিল্ডিংয়ে যখন ঢুকি তখন আমার মানে ছোটদের কি মনে হয় ডিজনিল্যান্ডে কি হয়, যে গেলে কোনটা দিয়ে কি করবে কি, মানে আমি যখন ওই বিল্ডিংয়ে ঢুকি, টেলিভিশনে যখন ঢুকি, আমার কাছে এরকমই ফিল হয়। এভরিডে আই এম এনজয়িং এ নাইসলি, এবং পিপল আর ভেরি গুড, সবাই কোঅপারেটিভ, তারা মানে মানুষ ভালো, অনেক টেলিভিশন, এবং সব মিলে আমি এভরিডে আমি খুব মানে আমার মনোটানাস হওয়ার কোনো সুযোগ নাই। আমি এখানে তো একটা টেলিভিশনে কাজ করতাম অ্যাট এ টাইমে, ওখানে তো আমি এতগুলি চ্যানেল একটা সেম বিল্ডিংয়ে কাজ করতাম। অ্যান্ড এভরিডে চেঞ্জ হচ্ছে, কিপ চেঞ্জিং, আপডেট হচ্ছে। এই সব জায়গায় আপনার ডিউটি করতে হচ্ছে অন্যান্য চ্যানেল না, ধরেন আমরা আগে ছিলাম মানে স্যাটেলাইটে, তারপর এটা স্ট্রিম করে আমরা ডিজিটাইজেশনে দিচ্ছি। এখন আমরা ক্লাউড নিয়ে কাজ করতেছি, অ্যামাজনের সাথে কাজ করতেছি, আমাদের ওটিটি আছে, ওটিটিতে কাজ করতেছি।
মানে আমি কাজের মধ্যেই আছি এবং কাজগুলি খুব ইন্টারেস্টিং আমার জন্য আর কি, বিকজ আমি তো টেকনোলজি ভালোবাসি এবং আমি কাজ করতে চাই। তো আমার এখান থেকে যাওয়ার পরে মনে হলো আমি একটা সাগরের মধ্যে পড়েছি এবং আমার এটা ওখানে থাকতে ভালোই লাগতেছে। সো আমার বোরিং হওয়ার কোনো সুযোগ নেই। সেখানে বাংলাদেশি যারা স্থায়ীভাবে, আমরা জানি এখন লাখ লাখ বাংলাদেশি থাকেন সেখানে, তাদের প্রজন্ম গড়ে উঠছে, নতুন নতুন প্রজন্ম, তারা কতটা তৈরি হচ্ছে যে মেইন স্ট্রিমে কাজ করার জন্য? সেটা যে শুধু টিভি চ্যানেল সেটা না, সাংবাদিকতা সেটা না, অন্যান্য প্রফেশনে কেমন যাচ্ছে আর কি মেইন স্ট্রিমে? বাংলাদেশিরা আমি আমি যেটা দেখলাম ওরা অনেক বেশি কমফোর্ট ফিল করে টু কমিউনিটি প্র্যাকটিসিং। যে বাংলাদেশি আছে বাংলাদেশিদের মধ্যেই থাকতে পছন্দ করে। ওরা আসলে একটু মেইন স্ট্রিমে কেন যাইতে চায় না, এটা আমার কোশ্চেন সবসময়। যে ধরেন আমি মেইন স্ট্রিমে কাজ করি এবং আমি মেইন স্ট্রিম পিপলদের সাথে থাকি, কিন্তু বাংলাদেশিরা, আমি সবার কথা বলছি না, বেশিরভাগ সংখ্যা তারা বাংলাদেশি কমিউনিটির ভিতরেই কমফোর্ট জোন তৈরি করে। মেলা হচ্ছে বাংলাদেশি, শুধু বাংলাদেশিদের মধ্যেই তারা একটা কমিউনিটি প্র্যাকটিসের মধ্যে, তারা মেইন স্ট্রিমে খুব বেশি ঘোরাফেরা করে না। ওই সংখ্যাটা অনেক কম। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশিরা আরেকটু যদি মেইন স্ট্রিমের সাথে অ্যাটাচমেন্ট বাড়াইতে পারে তাহলে বাংলাদেশিদের স্কিল একদমই খারাপ না। তারা কোনো কারণে ভয় পায় অথবা মানে আমি ঠিক বুঝতে পারি না, কারণ ওখানে তো কালচারটাই ডিফারেন্ট, অথবা ওই কালচারটাকে তারা ভয় পায় নিতে। সো আমার বাংলাদেশিদের মনে হয় যে ওরা আরেকটু মেইন স্ট্রিমের সাথে যদি থাকতে পারে তাহলে বাংলাদেশ উইল বি বেটার। ভেরি রিসেন্ট ধরেন বাংলাদেশি একজন বংশোদ্ভূত আমাদের এমপি হয়েছে, ডলি বেগম। হ্যাঁ আপনি জানেন। হ্যাঁ, আমার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে এবং তারও ইন্টারভিউ নিয়েছিলাম। হ্যাঁ, ওনার সাথে আমি অনেক কাজ করেছি। ওনার সাথে যখন কথা বললাম তখন মনে হলো যে বাংলাদেশ এই যে ওই ব্যারিয়ারটা উনি ভেঙে বের হয়ে আসছে। সে এমপি হয়েছে, প্রথমে এমপিপি হয়েছে, তার মানে সে মেইন স্ট্রিমে, তা আমাদের সুযোগ আছে মেইন স্ট্রিমে। আমরা এখন মনে হচ্ছে অল্প অল্প করে হচ্ছে, এমপি হচ্ছে বা মেইন স্ট্রিমগুলিতে ঢুকতেছে। যেমন আমি মেইন স্ট্রিম টেলিভিশনে কাজ করি, আমার ধারণা কিছু কিছু জায়গায় মেইন স্ট্রিমে ওরা যাচ্ছে, কিন্তু আরেকটু। বাংলাদেশিদের সম্পর্কে, কানাডা তো বহুজাতিক একটি দেশ, নানা দেশের নানা জাতি ধর্মবর্ণের মানুষ সেখানে বসবাস করেন। বাংলাদেশিদের কি ভাবেন অন্যান্য জাতির মানুষরা? কেমন ধারণা বাংলাদেশ সম্পর্কে? বাংলাদেশের সব তো আর খারাপ না। বিষয় হলো যে কিছু মানুষ যে কিছু পরিবেশ একটু এলোমেলো করেই ফেলছে, বিকজ সবাই তো স্কিল বা ওইভাবে মানে আপডেটেড ওরিয়েন্টেশনগুলি একটু খারাপ। সো কিছু পিপল ওইখানে আসলে ক্যানাডিয়ান যে কালচার ওটাকে কোপ আপ না করতে পারার কারণে কিছু মানুষের জন্য আমাদের বাংলাদেশিদের উপর একটু, এটা অনলি বাংলাদেশ না, সাউথ এশিয়ান, মানে এটা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এরা একটু এলোমেলো করে ফেলছে। এটা আসলে ইমিগ্রেশনের কিছু ফলব্যাকের কারণে এগুলি হয়েছে। অনেক নন স্কিল পিপল ওখানে গিয়েছে, যার কারণে ওই কিছু মানুষের জন্য আমাদের ইমিগ্রেশনটা কি গত কয়েক বছরের তুলনায় একটু কড়াকড়ি এখন, না এখনো সহজ আছে? বিকজ এই যে কিছু ইনসিডেন্ট হওয়ার পরে ক্যানাডিয়ান গভর্নমেন্ট, এজ আই আন্ডারস্ট্যান্ড, আমি তো একদম এত নিউজটা পারফেক্টলি জানি না, বাট আমি যেটা বুঝতে পারি যে ক্যানাডিয়ান গভর্নমেন্ট এখন অনেকটাই কনসার্ন যে ইমিগ্রেশনটা একটু লুজ বা হওয়ার কারণে হয়তো কিছু আনওয়ান্টেড পিপল ওখানে ঢুকে গেছে, যেগুলো আসলে ওদের ক্রাইটেরিয়া মিট করে না। তো এখন ওরা একটু মানে সিস্টেমের মধ্যে আসছে। আগে যেমন অনেক প্যারেন্টস নিয়ে যেতে পারতো, এখন ওটা একটু অফ করে রাখছে। এরকম করে ধরেন এখন আর কোন কোন প্রফেশনের মানুষের জন্য সুবিধা আছে এখনো কানাডায়? এটা স্পেসিফাই, ইঞ্জিনিয়ার হিসাবে তো আপনি বললেন ইঞ্জিনিয়ারদের ব্যাপক সুবিধা, এছাড়া অন্য কোন কোন প্রফেশনের? আইটি, ফাইন্যান্স, অ্যাকাউন্টেন্সি,
ওটার একটা ভালো ডিমান্ড আছে, কারণ এখন তো আপনি ফাইন্যান্সের তো বললেন, এর মধ্যে ব্যাংকাররাও আছেন, হ্যাঁ এর মধ্যে অ্যাকাউন্টেন্ট, ব্যাংকারও আছেন। অনেকেই ভালো করতেছে। বাংলাদেশ থেকে কিন্তু অনেক স্কিল পিপল কিন্তু ওখানে গেছে, যে যারা এখানে হয়তো ওইভাবে ভালো করতে পারে না, ওখানে যে অনেক ভালো করতেছে, অনেক ভালো করতেছে। ব্যাংকে বলেন, ব্যাংক সেক্টরে, পলিটিক্সে বলেন, আপনার আইটিতে অনেক বাংলাদেশি পিপল আছে যারা লিড করতেছে। তার মানে আপনার পরামর্শ যে সবাই যাক, সিস্টেমেটিক এবং স্কিল হয়ে যাক আর কি, তাহলে সেখানে সুযোগ রয়েছে কানাডায়। কানাডাতে তো অবশ্যই সুযোগ রয়েছে। বাংলাদেশি মানুষ অনেক স্কিলড, তারা অনেক ভালো। কিছু মানুষের জন্য, মানে অল্প মানুষের জন্য কিছু সমস্যা। অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ সায়েম আমাদের এত সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ চ্যানেল 24-কে, বিশেষ করে রাজীব ভাই, আমার অনেক প্রিয় মানুষ। উনি এগিয়ে আসতেছে লাইক প্রবাসের গল্প। যারা, আমি একটা জিনিস অ্যাড করতে চাই, যে আপনি প্রবাসের গল্প, প্রবাসে বাঙালিরা অনেক সাকসেসফুল আছে। আপনার এই প্রোগ্রাম দিয়ে যদি সাকসেসফুল পিপলদেরকে আপনি যদি এখানে তাদের কথা শোনাতে পারেন, তাহলে এনকারেজ হবে বাংলাদেশি পিপলরা। সো এটা আপনার একটা ভালো একটা ইনিশিয়েটিভ। ধন্যবাদ সবাইকে, আপনাকেও, এবং এই কলাকুশলী যারা এই প্রোগ্রামটা শুট করে, বিকজ এরা তো আমারই সহকর্মী একসময়। সো সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক। প্রতিনিয়ত আমরা এই প্রবাসের গল্পের মাধ্যমে এই যে মোহাম্মদ সায়েম এবং এদের মতো যারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন, এমন লোকদের আমন্ত্রণ জানাই, তাদের সঙ্গে কথা বলি। এবং দর্শক, আপনারা যেহেতু আমাদের সঙ্গে থাকেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।